আপনারা বলবেন বসতে, তারপর আমি বসবো। স্যার বসুন, স্যার ওরা বলে বসতে। শুনুন না, কোনো ফর্মাল কথাবার্তা বলতে চাই না, কারণ আপনাদের সাথে আপনারা মানে আমরা, আমরা মানে আপনারা। আমি ঢোকার পরে একটা জিনিস দেখেছি, এখানে অনেক হজপজ হচ্ছে, অনেক কথা হচ্ছে, কিছুই বলছি না, কারণ ফ্যামিলি গ্যাদারিং এ পরিবারের মানুষজন একটু হাউকাউ করে, আর সব জায়গাতেই এমন কিছু মামি চাচি থাকে যাদের কোনো কিছুই ভালো লাগে না। তো আমি আপনাদের সবার কাছ থেকে ওই সহানুভূতিটা আশা করছি, কারণ আমাদের কাজকে আপনারা কমপ্লিমেন্ট করেন, আপনারাই পৌঁছে দেন। আমরা ভালো হলেও আপনাদের মাধ্যমে হই, খারাপ হলেও আপনাদের মাধ্যমে হই। তো আমরা কিন্তু আলাদা না। অনুষ্ঠানে অনেক ভুল ত্রুটি হয়েছে, আরো সামনে হতেও পারে, কিন্তু আমরা যে উদ্দেশ্যে, যে মোটিভেশনে আজকে এখানে এসেছি, ওই মোটিভেশনটা আমরা না ভুলে যাই। আপনারা কিন্তু সবাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সিনেমাকে প্রমোট করতে এসেছেন, সেই সিনেমার সাথে আমরা সম্পর্কিত, তাই আমাদেরকেও আপনারা প্রমোট করছেন। তো আমরা কিন্তু আপনাদের কাছে এমনিতেই কৃতজ্ঞ। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার আয়োজকদের পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে আমি আপনাদের কাছে সরি বলছি। আমি অনেকবার বলার পরেও, মিশা স্যার অনেকবার বলার পরেও অনেকে কথা থামাননি। আপনাদের ব্যক্তিগত জীবনের কথা, আপনাদের জোকস অনেক কিছু বলে গেছেন, কিন্তু সবাই ভুলে যাচ্ছেন যে দ্য পারপাস ইজ টু সার্ভ ইনফরমেশন। সেই ইনফরমেশনটা যদি টিমের মাধ্যমে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতে হয়, জোনটা তো অ্যাটলিস্ট কোয়াইট রাখতে হবে। না না না, ওনাদের ওনাদের কোনো দোষ নেই, ওনাদের কোনো দোষ নেই। ওনারাও সেলিব্রেট করছেন, কারণ ওখানে মোস্টলি বিয়ে হচ্ছে। আমরা আমরা বিয়ের পাশে এর জন্যই রেখেছি, যেন আমাদের খাওয়া দাওয়ার কস্টিং আলাদা না পড়ে। আমরা শেষ করে ওখানে চলে যাব। আমার মনে হয় যে সাংবাদিক ভাইদের সাথে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তার জন্য আমি খুব লম্বা কিছু বলবো না। এই টেবিলে যারা বসে আছেন এবং আজকে যারা আমাদের সাথে নেই, মানে তারা বেঁচে আছেন কিন্তু আমাদের সাথে নেই, আমি চম্পা ম্যাডামের কথা বলবো, আমার মা অরুণা ম্যাডামের কথা বলবো, আমার শাশুড়ি, পূজার মা। তো তাসকিনের কথা বলবো, তাসকিনকে আমরা অনেক মিস করছি, আমরা আজাদ ভাইকে অনেক মিস করছি। আমাদের টিম আসলে এই আমাদের টিম ঘুরে ফিরে, এবং পরিবার নিয়ে আপনাদের সামনে এতটুকু সাহস করে আমরা এর জন্য এসেছি। প্রতিবারই তো বলি যে আসেন সিনেমা হলে, আসেন সিনেমাটা দেখেন। মেইন উদ্দেশ্য কিন্তু এমন না যে ওভারনাইট এমন কোন সিনেমা বাংলাদেশে চলে এসেছে যেটা সকল হিসাব নিকাশ পাল্টে দেবে। বিষয়টা কিন্তু এমন না। মিশা স্যার আমাদেরকে মানে এতটা ইন্সপায়ার করেছেন শুটিং এর মধ্যে, এবং বারবার সাহস দিয়েছেন যে নতুন কিছু করতে হবে। শুধু এমন না যে তোকে বেস্ট ট্রাই করতে হবে, সাথে সাথে নতুন কিছু করতে হবে, কারণ অডিয়েন্স চেঞ্জ হয়েছে। নতুন অডিয়েন্সদেরকে আপনারা বলেন যে আমরা আনতে পারছি না। চিন্তা করুন, 10 থেকে 15 বছর সময় লেগেছে সিনেমা হল থেকে ফ্যামিলি অডিয়েন্সের চলে যেতে, আর আপনারা 3 বছরে সবাই রেজাল্ট চান, যার মধ্যে 1.5 বছর করোনা খেয়ে ফেলেছে। প্রত্যেকটা জিনিসই ঘটে, হয়তো ঘটছে। সিনেমার গল্প কি চেঞ্জ হয়নি? এখন কি শিক্ষিত মানুষজন সিনেমা দেখতে যাচ্ছেন না? ম্যাস পিপল কি সিনেমা দেখছেন না? দেখছেন, কিন্তু পুরো সিস্টেমটাই আমরা সাফার করছি, যে কারণে সংখ্যাটা কমে গেছে। কিন্তু একটু খেয়াল করে দেখেন, বিগত কয়েক মাসেও হোক, লাস্ট ইয়ারে হোক, গল্প যা রিলিজ পাচ্ছে, গল্পের কিন্তু মেরিট আছে ভাই। গল্পগুলো ভালো হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা ডিফারেন্ট হচ্ছে। আবার যদি মিশা স্যারের একটা কথা কোট করি, মিশা স্যার বলেছিলেন আমাকে যে বাবা, মিশা স্যার আপনি বলেন না লাইনটা, যে মানে আমি তো যেহেতু আমি ফিল্ম ওন করি, আমাদের স্কুলিংটা এরকম ছিল, স্ক্রিপ্টটা যে ছবিটা মানে মেয়র সাহেব দেখবে এবং তার অধীনস্থ মেথর, যে ছবিটা ভাল লাগবে মেয়রের মেথরে সেটাই ছবি। যে ছবিটা গাড়ির মালিক দেখবে ভাল লাগবে, যে ছবিটা ড্রাইভার দেখবে একই গান শুনবে, কাজে হচ্ছে ওইটাই ছবি, ওইটাকে ফিল্ম আমি মনে করি। আর এইটাই ফিল্মকে ওইটাই এই দিক থেকে আমরা সবাই আসছি। আপনাদের স্মৃতির মনস্পটে দেখেন রাজা, কোমর, কবরী, আলমগীর ফারুক এরাই জলজল করে যাচ্ছে, বা সালমান শাহ। তো এটাই হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে যে আপনাকে টপ টু বটম আমাদের ডিসিক থাকে, ফার্স্ট ক্লাস থাকে, রিয়ালিস্ট হল থাকে, সেকেন্ড থার্ড ক্লাস থাকে, আর সবচেয়ে এন্টারটেইনিংটা হয় থার্ড ক্লাস। যে ছবিতে থার্ড ক্লাস হাউসফুল হয়ে যায়, ছবি এমনিতে হাউসফুল হয়ে যায়। কি কোন ভাই ঠিক না? তো ওই ব্যাপার আর কি, দিনের শেষে কন্টেন্ট লাগবে, কন্টেন্টের জিনিসপত্র লাগবে, মানে মূল বিষয় এটা, এইটাই আমি বলতে চাচ্ছি। এইটাই আমরা দেখে বড় হয়েছি। এখন তো ফেসবুকে ছবি রিলিজ হয়, ফেসবুকে হিট
ফ্লপ। অনলাইনে ছবি হয়, অনলাইনে একটা আপনি বলেন যে অনলাইনে একটা ছবি সুপারহিট করে দিতে সম্ভব হবে না। যেমন আমি বলি কিছুদিন আগে দর্শক চেঞ্জ হয়েছে, ও যেটা বললো আমার মৃধা বলি, মৃধা তো অসাধারণ অভিনয়, অসাধারণ। আমি অমিতাভ বচ্চন আর শাহরুখ খানের আমি যখন ছবিটা দেখলাম, ওর আর তারিক ভাইয়ের পারফরমেন্সটা দেখে আমার অত্যন্ত প্রিয় একটা ছবি কবি খুশি কবি গম মনে পড়ে গেল। তো এইভাবে করে দর্শক চেঞ্জ হচ্ছে। দোয়া চাওয়ার সময় নেই ভাই, দোয়া করবেন, দোয়া মোয়া করি না ভাই, দোয়া আবার কি, দোয়া মসজিদে করেন। ছবি ভালো করলে আপনি দেখবেন, ছবি ভালো করলে ডার্টি পিকচার চলে, ছবি যদি কন্টেন্ট থাকে ছবি চলবে, ক্ষমতা থাকবে, জোর থাকবে, কথা বলার জোর থাকবে, গান ভালো থাকবে, মানুষ ছবি দেখবে। তো ওই জিনিসটার খুব অভাব, 15 বছরে আমি দেখি নাই ছবি যেটা চলার কথা চলেনি। যে ছবিতে গুণ থাকবে ওই ছবি এমনিতেই চলবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো টিমের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি, কারণ কথাটা বেশি বাড়াচ্ছি না। আমার টিমকে এমনিতেই আপনাদের হয়তো যদি প্রশ্ন আপনারা করেন কেউ, তাহলে তা এন্টারটেইন করতে হবে। তো আমাদের অনেক খুঁটিনাটি বিষয় ওখানে বের হয়ে যাবে। আর যে মানুষটার সবচেয়ে বেশি ডেডিকেশন আমাদের সিনেমাটা বানানোর জন্য, আমি মাইকটা আসলে তার হাতে দেওয়ার জন্য নিয়েছিলাম। সেই ছেলেটা 3 বছর 3.5 বছর ধরে এই কাজটাই করছে, সে অন্য কোনো কাজ করেনি। এবং আপনারা জানেন একটা সিনেমা একটা নতুন ডিরেক্টর ডিরেক্ট করে কত টাকা পায়, এবং সেই অ্যামাউন্টটা দিয়ে তাকে 3 বছর 3.5 বছর সার্ভাইভ করা, কিন্তু তার অ্যাটেনশন যেন ডাইভার্টেড না হয়, সে অন্য কোনো কাজে হাত দেয়নি। সে অপেক্ষা করেছে বছরের পর বছর আপনাদেরকে, আমাদের অডিয়েন্সদেরকে তার প্রথম নির্মাণ দেখানোর। আর কারোর জন্য এটা চাইবো না, বাট এম রাহিমের জন্য একটা তালি চাই। এই মানুষটা ডিজার্ভ করে, এবং এই মোমেন্টে আমরা বলছি, যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ 7 তারিখের পরে আপনারা বলবেন। তো আমি রাহিমকে মাইকটা দিতে চাই, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট কথা রাহিমই বলবো। থ্যাংক ইউ। এই শোকের বুমগুলা সামনে দিয়ে দেন। এখানে যারা দর্শক সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে ক্যামেরার পিছনের লোক, তো এই প্রথম আমার ছবি রিলিজ হচ্ছে, প্লাস হচ্ছে আমি প্রথমে কথা বলতেছি আপনাদের সামনে, তো ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। আমার এই চলচ্চিত্রে আসা একটা স্বপ্ন নিয়ে আসা আমার এখানে। সেই যখন আমি 4th অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন এমডি মানিক ভাইয়ের সাথে আমি কাজ করেছি, তারপরে আস্তে আস্তে আরো অনেক ভালো ভালো গুণী গুণী ডিরেক্টরের সাথে কাজ করেছি। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমি একদিন ছবি বানাবো। সেই লক্ষ্যে আমি আমার পরিশ্রম এবং আমার সততা দিয়ে যতটুকু আল্লাহর উপর ভরসা রেখে আমি আমার কষ্টকে, পরিশ্রমকে, মেধাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কন্টিনিউ করে যাচ্ছিলাম। তো সেই সুবাদে আমি জাজমান লিমিটে বহুদিন কাজ করেছি। জাজমান লিমিটে আমার প্রথমে 2018 সালে প্রথম ছবি করার কথা ছিল আমার, আয়াত নামে একটা ছবি। তো পরবর্তী সময় সেটা হয়নি, তো নেক্সটে হয়তো হবে। তো তার পরপরে আমার সেই ছবি আমাকে দিয়ে বানানোর যে একজন মাধ্যম থাকে, যে উসিলা থাকে, যে আমরা পরিশ্রম করি আল্লাহর কাছে সব কিছু চাই আমরা, সেই উসিলা হয়ে আমার কাছে আজাদ ভাই, যে আমার গল্প, যিনি গল্প লিখছেন, তো ওনার সাথে দেখা হয় আমার। উনি আমাকে গল্পটা বলার পরে আমি গল্পটা আসলে শুনে খুবই অবাক হই, এবং উনি গল্পটা আমাকে দেওয়ার পরে আমি একদিন বাসায় পড়ি, পড়ার পরে তারপরে দেখলাম আসলে আজাদ ভাই যে গল্পটা লিখছেন, আসলে ওনার লাইফে যেসব দৃশ্য, মানে অ্যাকশন, যে রিয়েল অ্যাকশনগুলো উনি করলেন, সেই অ্যাকশনগুলো উনি গল্পের মধ্যে লিখে আছেন, এবং উনি যেসব ক্যারেক্টারগুলো যেভাবে যাচ্ছেন সেগুলো লেখা আছে। আমি পরে যখন পড়তেছিলাম আমার চোখে ভাসতেছিল যে এখানে মনে হচ্ছে যে এখানে উনি অ্যাকশন করছেন, এবং মানব পাচারের উপরে উনি যে থিমটা নিছেন, যে মর্মান্তিক যে ঘটনাগুলো আছে সেগুলো চোখে আমার ভাসতেছে। আমি সাথে সাথে আমি এগুলো নোট করে রাখি, এবং পরবর্তী সময় আজাদ ভাইয়ের সাথে আমি শেয়ার করি যে ভাই আপনার গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এই গল্পটা আসলে যদি আমরা দর্শকদের মাঝে আনতে পারি ইনশাল্লাহ অবশ্যই আমরা সাকসেস হব। তো সেই সুবাদে আজাদ ভাই, তারপর আতিক ভাইয়ের সাথে আমাকে পরিচয় করে দেন আমাদের
সম্মানিত এম আতিকুর রহমান ভাই, আমাদের প্রযোজক ওয়াইদুর রহমান ভাই, আমার সাথে পরিচয় করে দেয়। তারা যে আমার উপরে বিশ্বাস রেখে এত বড় একটা ছবি আমাকে তারা পরিচালনা করার জন্য দিল, তার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই তাদেরকে। এবং ধন্যবাদ জানাই আমি যারা সাংবাদিক ভাইরা আছেন। আসলে প্রথম থেকে শান ছবিটা আসে, যখন প্রথম প্রচার হয় যে শান ছবিটা আসতেছে, সিয়াম পূজা আছে, তখন থেকে আমার সাথে পরিচয় নেই, কিন্তু তারপরেও তারা আমাকে সাপোর্ট দিয়ে গেছে। তাদের এই জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, সবসময় কৃতজ্ঞ থাকবো। কারণ একমাত্র মাধ্যম হচ্ছেন আপনারা একমাত্র মাধ্যম হচ্ছে যারা আসলে দর্শকদের কাছে পৌঁছানো যাবে, একমাত্র ইজি মাধ্যম। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আমি ধন্যবাদ জানাই এবং সবসময় আমি আপনাদের কথা মনে থাকবে আমার। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমার এই গল্প তো ছিলই, সেকেন্ডে হচ্ছে আমি পোড়ামন্টুতে অ্যাসোসিয়েট হিসেবে ছিলাম রাফি ভাইয়ের সাথে, তারপরে দমনের পোস্ট প্রোডাকশন ছিলাম। তো সেইখান থেকেই আমার সিএমের সাথে পরিচয়। আর হচ্ছে পূজার সাথে তো বহুত আগে থেকে কাজ করেছি, সেই অগ্নি থেকে কাজ করেছি। তারপর নূরজাহান, প্রেম আমার টু, আমি যখন রাজ চক্রবর্তী স্যারের প্রোডাকশনে কাজ করি তখন থেকেই। তো তাদের সাথে সিএম পূজার সাথে যখন আমি কাজ করি তখন তাদের সাথে আমার অনেক আন্ডারস্ট্যান্ডিং, অনেক কিছু আমরা খুব ফ্রি হয়ে যাই। তো পোড়ামন্টু দহন করার পরে 3 নম্বরে যে দায়িত্বটা, সেই দায়িত্বটা আমার উপরে পড়ে। আমি আসলে তাদের কেমিস্ট্রিটা, তাদের যে রোমান্টিকিজমটা, সেটা আমি আসলে কীভাবে প্লে করবো, সেটা সেই বড় একটা চ্যালেঞ্জ আমার মধ্যে, সবচেয়ে বেশি চ্যালেঞ্জ আমি মনে করি সেটা। এবং সেটা আসলে সিয়াম পূজা দুজনেই আমাকে খুব ইজি করে দিয়েছে, আমাকে সাপোর্ট করে দিয়ে আসলে। আর হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অ্যাকশন। আমরা সিয়ামকে সবাই বলে চকলেট বয়, রোমান্টিক হিরো, আসলে ওকে দিয়ে অ্যাকশন হবে না, এটা হবে না, ওটা হবে না, অনেকেই বলতেছে। তো আমি বললাম যে যদি সিয়ামকে দিয়ে আমি অ্যাকশন করাতে পারি, এটাই হচ্ছে আমার সাকসেস হবে। কারণ এটি হচ্ছে চ্যালেঞ্জ, যেটা মানুষ চিন্তা করবে না, ভাববে না, সেই জিনিসটা যদি আমরা করে দেখাতে পারি, আমরা ইয়াং জেনারেশন যারা আছে, সেটাই দর্শকের নতুন মনে হবে। আর সেইটাই আমি চ্যালেঞ্জটা নিয়েছি। এবং সিয়াম অত্যন্ত পরিশ্রম করছে, এটা বলার অপেক্ষা রাখে না। সে কন্টিনিউ 7 থেকে 8 ঘন্টা সে জিমে এসে সে ফাইট ট্রেনারের সাথে ফাইট করছে। সে মনে করেন বসে পড়ছে, তারপরে উঠছে, না আমি করতে হবে আমার। আমি ওকে শুধু পুশ আপ করি যে ভাই তুমি এটা করো, এটা করো, এটা করো। ও আস্তে 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 ওকে 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 করতে করতে লাস্টে ওর মধ্যে এমন একটা স্পিডটা চলে আসছে, সেটা আসলে দর্শক হলের মধ্যে গিয়ে দেখতে পাবে আসলে সিয়াম আসলে কতটুকু চেঞ্জ হয়েছে সিয়ামের মধ্যে। সিরিয়াসলি আমি অবাক হয়েছি, মানে দর্শকও এটাকে সারপ্রাইজ হবে ডেফিনেটলি। আর সিয়াম পূজার যে লাভ স্টেজ আর লাভ কেমিস্ট্রি, যে গান ধরনের গান রোমান্টিক, এর আগে 2 ছবিতে অনেক দেখাইছি আমরা। থার্ডটায় আসলে খুবই চ্যালেঞ্জ ছিল। তো ইনশাল্লাহ আমরা খুব ভালো মতোই আমরা এটা ডান করতে পেরেছি। এখন বাকিটা সবই দর্শকদের উপরে, দর্শকদের ছাড়া আর কেউ নেই, এটা আসলে বলার। তো দর্শক অবশ্যই বলবেন ছবিটা দেখার পরে আমাদের যে পরিশ্রমটা, সেটা আমরা আসলে কতটুকু করতে পেরেছি, সেটা একমাত্র আপনাদের উপরে। আমরা চেষ্টা করে গেছি, প্রায় 3 বছর কাজ করলাম আমরা। প্রথম 2019 সালে তো শুট করলাম, তারপরে তো 20 সালে কোভিডে হওয়ার কথা ছিল। কোভিডে এসে আমাদের ছবিটা রিলিজ করতে পারলাম না আমরা। আমি প্রায় কোভিডের মধ্যে প্রায় দীর্ঘ 9 মাস আমি কলকাতাতে স্টে ছিলাম একমাত্র ছবির জন্য। আমি ওইখানে আমার পাশে ফ্ল্যাট থেকে 2-3 একজনের মৃতদেহ গেছে আমার চোখের সামনে, আমি দেখছি। দেখার পর আমি স্টে করে আছি, কারণ কি পরবর্তী সময় যখনই কোভিডটা স্বাভাবিক হবে, তখনই যেন ছবিটা আমরা রিলিজ করতে পারি দর্শকদের জন্য, ঈদের ফেস্টিভ্যালে যেন রিলিজ করতে পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন সব কিছু আমরা কমপ্লিট করতে পেরেছি। পোস্ট প্রোডাকশন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমার টিম যারা কাজ করেছে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের যে পরিশ্রমের যে দিকটা আমি দেখতে পেয়েছি, যে আসলে সেটা আসলে ভালোবাসাটা ছাড়া আর কিছু নয়। তাদের ভালোবাসা দিয়ে কাজ করছে। পেমেন্ট তো অনেকেই পায়, কিন্তু ভালোবাসা দিয়ে কাজ করে কয়জন? কিন্তু আমার টিমটা আমি যা পাইছি, তারা আসলে মন থেকে, হৃদয় থেকে তারা কাজ করছে। এর জন্যই আমি একটা ভালো ছবি আপনাদের কাছে উপহার দিতে পেরেছি। এটা হচ্ছে আসলে টোটালি আমার টিমের ক্রেডিটটা। ডেফিনেটলি অবশ্যই আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলবো না, কারণ অনেকেই আছেন যারা কাজ করছেন, তারা সবাই আছেন। তো শাহিন ভাইকে আসলে আমি শাহিন ভাইয়ের সাথে একসাথে পোড়ামন্টু করেছি আমরা।
আরও আগে কাজ করছি শাহিনের সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আসলে উনি আমার প্রশ্ন আসলে শোনা যাচ্ছে, হ্যাঁ। শোনা যাচ্ছে, 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 শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যালো হ্যাঁ, ঠিক আছে। আপনি মুখের কাছে যান। আচ্ছা সিয়াম ভাই আপনার কাছে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আমার মেনলি দুটো প্রশ্ন ছিল, একটা আজাদ ভাইয়ের কাছেও ছিল কিন্তু দুটো ডিসকানেক্টেড হয়ে গেলেন। আমি ওনার গল্পের কিছু দিকে জানতে চাচ্ছিলাম যে ওনার গল্পটা আসলে কোথায় কোনো সাজিয়েছিলেন বা ওনার ঘটনাগুলো কী ছিল। তো আপনি যখন এই মুভি নিয়ে কাজ করলেন আপনার আপনার স্মরণীয় কোনো ঘটনা যদি থাকে সেটা জানতে চাচ্ছি। আর এর পাশাপাশি আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে যে আপনি এই ক্যারেক্টারের ট্রেনিং, শানের পারিপার্শ্বিক অবস্থা, তার ডিউটি এবং তার সেম ক্লাস অফ অফিসার্স, এই যে ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে হয়েছে, দিস ক্যারেক্টার ইজ 100% ইন্সপায়ার্ড ফ্রম রিয়েল হিউম্যান বিং। আমি বারবার এই কথাই বলছি কারণ এমন কাউকে আমরা দেখাতে চাই না যাকে পর্দায় দেখলে আমাদের বিশ্বাস হয় না যে না এ তো হিরো। আমরা কিন্তু জেনারেল নর্মাল লাইফে হোয়াট ইজ এ হিরো? হিরো ইজ হোয়াট আ হিরো ডাজ। আপনি যদি কোনো ভালো কাজ করেন, আপনি দেখতে কেমন সেটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক না, আপনার কাজটা কি, ওইটাই হচ্ছে হিরোইজম, রাইট? যেটা আপনি করেন। তো এই চরিত্রটাকে আমরা এই জেনারেশনেরই বানানোর চেষ্টা করেছি। সে বিদেশ থেকে আসেনি, সে দেশেই পড়াশোনা করেছে, মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে এডুকেটেড এবং সে নিজের ইচ্ছাতেই এই সার্ভিসে এসেছে। এবং তার কোন জার্নিটার উপরে আমরা আমাদের ফিল্মটা বানিয়েছি এটার জন্য 7 তারিখ পর্যন্ত প্লিজ অপেক্ষা করতে হবে, কারণ এমন অনেক ইনফরমেশন আছে যেটা আমি বললে আপনাদের ওই দেখার আনন্দটা একটু হলেও কমে যাবে। তো আমি চাই যে আপনিও দেখুন এবং আপনি আমাকে জানান যে আপনার কেমন লাগলো, আপনার বন্ধুদের কেমন লাগলো, কারণ এর মাঝে আমাদের অনেকগুলো লেয়ার্সও রয়েছে। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আর লাস্ট যে প্রশ্নটা করেছেন যে নিজের ফিল্মের, যদি আমি পূজা দুজনেই গিয়েছিলাম, দেখুন আমার ফিল্মের প্রডিউসারও আমার ফিল্মের প্রোডাকশন বয়ও আমার ফিল্মের পোস্টার যে লাগে সেও আমার ফিল্মের যে মাইকিং করে সেও আমার। এখানে ছোট বড় উঁচু নিচু এখানে এটা কোনো ফ্যাক্টরি না। আমরা যতটা বেশি আমাদের কাজকে নিজের মানে ওনারশিপ আমরা নিতে পারবো, কাজটা করার সময় এবং কাজটা রিলিজ দেওয়ার সময় ততই বেশি মনে শান্তি লাগে যে আমি যতটুকু করা পসিবল ছিল আমি কি ততটুকু করতে পারছি কি পারছি না। এটা কোনো ইউনিক স্ট্র্যাটেজি, এটা কিছুই না। এটা আমাদের ফ্যামিলি গিয়েছে, আমরা পোস্টার লাগিয়েছি, চলে এসেছি। বাট হোয়াট ম্যাটার্স ইজ দ্য টিম ওয়ার্ক। এটা বোঝানো যে আমাদের টিম আসলে আলাদা কেউ না, আমরা সবাই মিলে এক। যদি ফিউচারে কোনো কাজ করতে হয়, আই থিঙ্ক দিস ইজ আ গুড এক্সাম্পল যে একটা টিম কিভাবে একসাথে মুভ করে। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই টিম অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ ফর দ্য কোয়েশ্চেন। এই আচ্ছা, যে প্রশ্ন করবেন তার একটু পরিচয়টা আমাদের জানা দরকার। পরিচয়টা একটু প্লিজ বলবেন। হ্যাঁ, অনেক কিছু বলবেন প্লিজ। আমার পরিচয় আমি নিজে, তারপরে বলি আমার নাম মনির ইসলাম। আমি আমাদের সবাই সিনিয়র পড়ে, আমি যতদিন পড়ে ততদিন সিনিয়র। আচ্ছা, আমি যে প্রশ্ন করতে আসছি কারণে সেটা হলো যে আজকে আমি জানি বিশেষাদর ভাইয়ের জন্মদিন, এই জন্মদিনকে উইশ করার জন্য উদ্দেশ্য একটা। আর দ্বিতীয় বিষয়, আপনি বলছেন যে ছবিটা আপনি অন্যরকম অভিনয় করছেন, অন্যরকম মনে হয়েছে। কেন এটা অন্যরকম মনে হয়েছে সেটা আমি জানতে চাই। আর আপনি একটা কথা বলেছেন যে শ্যাম এবং পূজা এটাকে জুটি মনে হয়। আমাদের দেশে তো জুটি কথাটা আগে এক সময় ছিল, এখন জুটি কথাটা সেরকম নাই। আপনি কি মনে করেন শ্যাম আর পূজা দিয়ে সেই জুটি কথাটা আমাদের দেশে আবার শুরু হবে বলে আপনি মনে করেন কিনা? যেটা আপনি একজন অনেক অভিজ্ঞ অভিনেতা আমাদের দেশে। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, শ্যাম পূজা তো অলরেডি প্রথম, আপনি শেষ থেকে আমি শেষ প্রশ্নটার অ্যান্সার থেকে আমি আগে যাই। সেটা হচ্ছে যে শ্যাম পূজা যেমন পূজা শ্যাম বা শ্যাম পূজা, দেখেন এইরকম যোগ বিয়োগ যেরকম বা সমস্যার সমাধান যেরকম, সমস্যা হইলে সমাধান, সমস্যাটা কি ভিলেন, সমাধানটা কি হিরো, ও এটাই বলতে চেষ্টা করছে। তো তেমনি আমি একটা কথা বলি যে যেমন চাঁদ আর সূর্য, যেমন সাদা আর কালো, যেমন একে অপোজিট কিন্তু খুব মানে একে অপরের পরিপূরক। তো আমার কাছে মনে হচ্ছে এই দুইজন অলরেডি প্রুভড। পূজা তো নিজেকে প্রুভড করেই ফেলেছে ইন্ডাস্ট্রিতে। আর কারণটা পূজার স্কুলিং কিন্তু আমাদের এফডিসি। পূজা কিন্তু মনে করেন অনূর্ধ্ব 19 বিয়ে, মনে করেন কি বলবো যে ক্রীড়া বিকেএস কি বলে যায়, পূজা কিন্তু এফডিসি সৃষ্টি, কিন্তু এফডিসি ও কিন্তু মনে করেন অনূর্ধ্ব 19 খেলে আসছে, 21 খেলে আসছে, যুবদল খেলছে, এখন জাতীয় দলের অপরিহার্য প্লেয়ার। আর
আমি বলতে চাচ্ছিলাম না এগুলো, আমি একটু আগে বলে দিয়েছিলাম যে কোন ছবিটা বিগত 15 বছরে 100% এফোর্ট দিয়ে তৈরি হয়েছিল এবং চলেনি, একটা আপনার নাম বলতে পারেননি, ঠিক আছে? তো তেমনি করে বলি এই ছবিটাতে এফোর্ট দেওয়া হয়েছে এবং যে সমস্ত গুণাবলী থাকলে একটা ছবি চলে সেই সমস্ত গুণ পরিপূর্ণ। আর সিয়াম এই ছবির নাম হচ্ছে শান। শানের অর্থ আপনারা যা বুঝো, শান অর্থ কি বলো তো ভাইরা? শান অর্থ কি? হারানো, ধারালো, শার্প, তাই তো? তীক্ষ্ণ, রাইট? তীক্ষ্ণ, শার্প। শান হচ্ছে আবার প্রশংসা, ব্যাপক অর্থে প্রশংসা। শান শওকত, শান মানে হচ্ছে তোমার শান কি? নজরুলের শানে আমি এটা একটা বললাম, শান মানে হচ্ছে প্রশংসা, ঠিক আছে? তা আমার মনে হয় এই ছবিতে সিয়াম এমন পারফরমেন্স করেছে, ওর পায়ের মাটি তো ঠিক না, ও নিচে পাথর করে ফেলবে ইনশাআল্লাহ। বড় ভাই আর কিছু বলবেন? থ্যাংক ইউ বড় ভাই। ছবিটা আর বড় না, প্রশ্ন আছে। ছবিটা আসলে অন্যরকম বড় ভাই, আমি বলে দিলাম অন্যরকম, বাস এইটুকু বললাম। থ্যাংক ইউ ভাইয়াকে। আচ্ছা, আপনার কোশ্চেন আছে, প্লিজ একটু পরিচয় করে আপনি। আমি শ্রাবণী, আমি বোর্ডের কাগজে আছি। সিয়াম আহমেদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই সিনেমায় সিয়াম আহমেদকে আমরা কি ডাবল রোলে দেখব কিনা? 350 টাকা দিবেন? তাহলে আলাদাভাবে আপনাকে বলতে পারি, দেয়া যেতে পারে। কারণ এটা দিলে তো সিনেমাটা দেখার মজাটা হারিয়ে ফেলবেন আর আমরা একজন দর্শক হারাবো। তার মানে আপনি ডিপ্লোম্যাটিক অ্যানসার দিলেন, সো আমরা আশাবাদী। আমি অবশ্যই ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিব। এই দেশে টিকতে হলে ডিপ্লোম্যাটিক হতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সিয়াম ভাইয়ের কাছে আমার প্রশ্ন। আমি সবুজ পারভেজ, আসসালামু আলাইকুম। কাজ করি। তো ডিরেক্টর সাহেব আপনার সম্পর্কে বলেছেন যে আপনি চকলেট বয় থেকে আপনি অ্যাকশন অবতারে আসছেন। তো আপনি আসলে আপনার মুখ থেকেই জানতে চাই আমরা যে আপনি কতটা এফোর্ট দিতে পেরেছেন এই ক্যারেক্টারে আসলে। ভাই দেখেন, বাবা মা পরিবার মিলে তো আসলে ছেলে বানিয়েছিল, চকলেট তো আপনারা বানিয়েছেন, তাই না? এখন এটা হচ্ছে চয়েস। আমাদের সমস্যা হচ্ছে যে যখন রোমান্টিক ফিল্ম ওয়ার্ক করে, ইন্ডাস্ট্রি চায় যেন আমি কন্টিনিউয়াসলি রোমান্টিকে কাজ করি, উইচ ইজ অলসো গুড। আমি একবার ওপেনলি শেয়ার করছি এখানে, কারণ আরেকটা রোমান্টিক ফিল্ম করলে ব্যবসা হওয়ার সম্ভাবনা বেশি। এখন যদি আপনি চিন্তা করেন যে আপনি এটা বলা ঠিক হবে নাকি আমি জানি না, কিন্তু প্রত্যেকটা মানুষ তো একটা লক্ষ্য নিয়ে আসে। কারো লক্ষ্য থাকবে হিরো হওয়া, কারো লক্ষ্য থাকবে ধীরে ধীরে অভিনেতা হওয়া। যেহেতু আমাদের স্কুলিং নেই প্রপারলি, সিনিয়রদের সাথে কাজ করি, প্রতিদিন দুটো বকা শুনি, তারপরে কিছু কিছু শিখি। এই প্রসেসে আসলে আমরা অভিনেতা হতে চাই, এবং যদি হতে হয় তাহলে আপনাকে সকল চরিত্রে, সকল ফরম্যাটে চেষ্টা করতে হবে। আমি বলছি না বেস্ট হতে হবে অথবা সফল হতে হবে, সফলতা ডিপেন্ড করে অডিয়েন্সের ভালোবাসার উপরে। আমার হাতে যেটা, আপনার হাতে আছে হচ্ছে এটা চ্যানেলে নিয়ে গিয়ে এটাকে প্রচার করা, আর আমার হাতে আছে নেক্সট ফিল্মের থেকে বেশি এফোর্ট দেওয়া। বাকিরা সব আল্লাহর হাতে, দর্শকের হাতে। তো আমরা এফোর্ট দিব। চকলেট থেকে কি হয়েছে, চকলেট ভেঙে কি ডার্ক চকলেট হয়েছে নাকি, লেটস সি, লেটস ওয়েট ফর 7 জানুয়ারি। থ্যাংক ইউ সো মাচ। আমার সিয়াম এবং পূজা দুজনের কাছে প্রশ্ন। আমি জাকারিয়া ইবনে ইউসুফ, আমি দৈনিক যুগান্তরে কাজ করি। ভাইয়া কই আপনি? ও সরি। আমরা অনেক সময় শুনি দেশি কিংবা বিদেশি নায়ক নায়িকার ক্ষেত্রে যে সিনেমার ক্ষেত্রে তাদের ওজন কমায়, কখনো সিক্স প্যাক করে। তো আপনারা দুজন এমন কিছু করেছেন কিনা, যে মানে এই সিনেমার জন্য কোনো পরিশ্রম করেছেন কিনা, নিজেকে ভেঙেছেন কিনা, বা কি করেছেন এটা যদি একটু বলেন আর কি। আর আমার যে ট্রান্সফরমেশন লাস্ট 2 বছর আগে আপনারা আমাকে যে ছবির সময় প্রমোশনে দেখেছেন, আর আপনারা আমাকে এখন যা দেখছেন, আপনার মনে হচ্ছে আপনি এখনো বুঝতে পারছেন না যে পূজা আমার উপরে কি প্রেশারটা দিয়েছে। মানে এই ধরনের মেন্টাল টর্চার, ট্রমার ভিতরে থাকতে থাকতে ওজন কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছি, তাও আপনি বলেন ট্রান্সফরমেশন হয়েছে নাকি? ডেফিনেটলি হয়েছে, এবং দ্যাটস ইন আ পজিটিভ ওয়ে। আমরা অবাস্তব কোনো কিছু দেখাতে চাইনি, আমাদের সেই সুইটনেসটা অথবা যে ফ্রেশনেসটা আপনারা এক্সপেক্ট করেছেন সেটাই করতে চেয়েছি। তো ইনশাআল্লাহ 7 তারিখে আশা করি আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।